বেগম জিয়া সিসিউতে সংকটাপন্ন হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল। উন্নতি হলে নেওয়া হবে বিদেশে। হাসপাতালে ভিড় না করার আহ্বান। দেশবাসীর দোয়া চান তারেক রহমান। সচল হচ্ছে অর্থনীতির গেম চেঞ্জার ৩ মেগা প্রকল্প। বে টার্মিনালের ডিটেইল ডিজাইন শুরু। মাতারবাড়ির কাজ শুরুর অপেক্ষায় জাপানি প্রতিষ্ঠান। পিছিয়ে নেই লালদিয়াও। এবং ১ ডিসেম্বর থেকে শুরু সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। ২ মাস যাতায়াত করবে ৭টি নৌযান। থাকছে রাত যাপনের সুযোগ। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। বাংলা সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে। সংকটাপন্ন হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। অনুসরণ করতে পারছেন চিকিৎসক নার্সদের নির্দেশনা। হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে কথা জানিয়েছেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা। বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। বিএনপি নেতা আহমেদ আজম খান জানিয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে রাখা হয়েছে। বিদেশে নেওয়ার অবস্থায় আসলে নেওয়া হবে ব্যবস্থা। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৩ বারের সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার সকালে বেগম জিয়াকে দেখতে আসেন বিএনপি নেতারা। হাসপাতাল থেকে বের হয়ে এসে দলীয় প্রধানের জন্য দোয়া চান তারা। জানান, বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত। বিদেশি হাসপাতাল ও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। শারীরিক অবস্থা বিদেশে নেয়ার মতো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতি হয়নি, অবনতি হয়নি, এবং তাকে বোধহয় ইয়েতে নিয়েছেন, ওটিতে নিয়েছেন। ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। বাইরে বেশ কয়েকটি দেশে হসপিটাল ইতিমধ্যেই করা আছে, ঠিক করা আছে, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। এদিন সকালে বেগম জিয়াকে দেখতে হাসপাতালে আসেন এনসিপি নেতারা। সংকটাপন্ন হলেও বেগম খালেদা জিয়া সজাগ ও সজ্ঞানে আছেন বলে জানান তারা। সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেটা উনি ফলো করতে পারছেন। শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। হাসপাতালে এসে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো সম্ভব না। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। প্রায় ১ সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন, তবে সেই জন্য তার শারীরিক অবস্থা স্থিতিশীল হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয় বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন তিনি। তারেক রহমান জানান, রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে আসা মাত্রই তিনি দেশে ফিরবেন। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার অপেক্ষায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে লন্ডন থেকে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন। তারেক রহমান জানান, রাজনৈতিক বাস্তবতার প্রত্যাশিত পর্যায়ে আসা মাত্রই দেশে ফিরবেন তিনি। তারেক রহমান সবার কাছে দোয়া চেয়েছেন। আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।
স্ট্যাটাসে তিনি আরও জানান, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে আসছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সব সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার সঙ্গে চিকিৎসায় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। 23 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন এলাকায় দোয়ার আয়োজন করা হয়। জোহরের নামাজের পর সিলেট নগরীর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এতে বিএনপি নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তারা। এদিকে নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়। বেগম জিয়ার আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে শেখ হাসিনা সব রকম চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে চট্টগ্রামের হাটহাজারীতে তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের কাছে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। নির্বাচন ঘিরে সামাজিক সন্ত্রাস রুখতে সরকারকে কঠোর হবার আহ্বান জানান রুহুল কবির রিজভী। জনগণের টাকা আত্মসাৎ করার জন্যই সে মনে করেছে তার পথের কাঁটা বোধহয় বেগম খালেদা জিয়া। তাই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সে সেটি করেছে। হেঁটে হেঁটে কারাগারের ভিতরে গেলেন, ফিরে আসলেন হুইল চেয়ারে। দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হচ্ছে। বন্ধুরা, গতকাল থেকে আমরা শুনছি তার অবস্থা আশঙ্কাজনক। আপনারা প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করবেন। কুমিল্লার 5 উপজেলার সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিনই ঢুকছে মাদকের চালান। সন্ধ্যা নেমে এলে বদলে যাচ্ছে সীমান্ত এলাকার দৃশ্য। স্থানীয়দের অভিযোগ, রাত গভীর হলে পরিণত হয় মাদকসেবীদের আড্ডাখানা। তবে মাদক নির্মূলে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। কুমিল্লার সদর দক্ষিণের সোয়াগাজী সীমান্ত এলাকা। দিনের বেলায় প্রকাশ্যে ভারত দিয়ে মাদক ঢুকছে দেশে। এছাড়া রাতের আঁধারে মদ ও বিয়ার সহ বিভিন্ন ধরনের মাদক আসছে সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে। 17টি উপজেলার মধ্যে 14 গ্রাম, সদর দক্ষিণ, আদর্শ সদর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়েই প্রতিদিন আসছে মাদকের চালান। সন্ধ্যা নেমে এলেই বদলে যায় সীমান্ত এলাকার দৃশ্য। দিনের শান্ত আর রাত গভীর হলে পরিণত হয় মাদকসেবীদের আড্ডাখানায়। স্থানীয়দের অভিযোগ, গোলাবাড়ি ও আমরাতলি এলাকায় মাদকাসক্তদের আনাগোনা বেড়েছে। ছেলে সন্তান একবারে বিপর্যয়ের পথে চলে যাচ্ছে। বিভিন্ন ইফটিজিংয়ে তারা জড়িত হয়ে পড়তেছে এবং তারা কাজকর্ম করে না, এই প্রায় প্রায় বখাটের মতো। একটা সুস্থ বাংলাদেশ চাই, তাহলে আমাদেরকে এই মাদককে যে কোনো মূল্যে নির্মূল করতেই হবে। আইনের আওতায় নেই, অবশ্যই তাদেরকে আমি মনে করি যে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, মাদক নিয়ন্ত্রণ শুধু আইন প্রয়োগে সম্ভব নয়, চিকিৎসা, পুনর্বাসন ও সচেতনতাকে দিতে হবে অগ্রাধিকার। মাদকের সম্বন্ধে আমাদের সকলকে সচেতনতা প্রয়োজন। স্বাস্থ্য বিভাগেরও একটি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের কুফল সম্পর্কে যত বেশি জানানো যায় ততই মানুষ মাদক গ্রহণে অনীহা প্রকাশ করবে বলে আমার বিশ্বাস। মাদক নির্মূলে সর্বাত্মক চেষ্টা করছে প্রশাসন। নিয়মিত অভিযানের কথা জানিয়েছে পুলিশ। শুধু অভিযান দিয়ে মাদক নির্মূল করা যাবে না, পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, সকলকে এগিয়ে আসতে হবে, সবাইকে সচেতন হতে হবে। মাদকের ছাড় নেই, মাদকের জিরো টলারেন্স, মাদকের কোনো ছাড় নেই। আমরা অভিযান অব্যাহত রেখেছি, 24 ঘন্টায় আছি, কোন তথ্য পেলেই আমরা অভিযান করছি বারবার। গত 3 মাসে কোতোয়ালি থানা পুলিশ 137টি মাদক বিরোধী অভিযানে 138 জনকে গ্রেফতার করেছে। সময় সংবাদ, কুমিল্লা। সব জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে 50,000 কোটি টাকার বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। সঙ্গে যুক্ত হচ্ছে 6,500 কোটি টাকার লালদিয়া টার্মিনালও। সরকারের শীর্ষ পর্যায়ের গ্রিন সিগন্যাল পেলেই শুরু হবে অর্থনীতির গেম চেঞ্জারে 3টি প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং। শাখাত্রীপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব।
দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বড় 3টি মেগা প্রকল্প অবশেষে সচল হচ্ছে। বিশেষ করে অনেক আগে ডিটেইল ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে বে টার্মিনালের, আবার মাতারবাড়ির কাজও শুরুর অপেক্ষায় রয়েছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান। পিছিয়ে নেই লালদিয়া টার্মিনালের কাজ। প্রত্যেকটাই ভিন্ন ভিন্নভাবে বাংলাদেশের অর্থনীতিতে নতুন লক্ষ্যমাত্রা যোগ করবে এবং তার যে উপকারটা আছে সেটা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে পড়বে। 2013 সালে নেওয়া বে টার্মিনাল প্রকল্পের 2014 সালে শুরু হয়েছিল ভূমি অধিগ্রহণ। এরপর যেন অদৃশ্য সুতায় আটকে যায় এই বন্দর নির্মাণ। 2030 সাল থেকে অপারেশনে যাওয়া এই বে টার্মিনাল বছরে কন্টেনার হ্যান্ডেলিং করবে 50 লাখের বেশি। আমি আশা করি বাংলাদেশের এই যখনই এগুলা কার্যকর হবে, যখন থেকে আমরা ফুল অপারেশন আসতে পারবো, তখন কিন্তু আমাদের বাংলাদেশে অন্তত শিপিং সেক্টরটা বদলে যাবে। প্রতিবেশী দেশগুলোর বন্দরের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দর সম্প্রসারণের কোনো বিকল্প নেই। লজিস্টিক সার্ভিস যেটা আছে, যেটা কানেক্টিভিটি, সেটা উন্নতি করার মাধ্যমে জাহাজগুলি আমাদের আর্থিক বাংলাদেশ অনেক বেনিফিটেড হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী 2030 সালের মধ্যেই জাহাজ বেরানো এবং কন্টেনার হ্যান্ডেলিং শুরু করবে বে টার্মিনাল, মাতারবাড়ি এবং লালদিয়া। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বঙ্গোপসাগরের বুকে নীল জলের দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলে আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে চলাচল করবে 7টি জাহাজ। থাকবে রাত যাপনের সুযোগও। দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর উপকূলে নগর করেছে পর্যটকবাহী 2টি জাহাজ। কর্তৃপক্ষ বলছে 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে যাতায়াত করবে জাহাজ 2টি। আমাদের জাহাজের সিট ক্যাপাসিটি হইলো এক একটা জাহাজের 350 করে। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। কক্সবাজার শহরের নুনিয়াছড়া জেটি থেকে সকাল 7টায় জাহাজ ছেড়ে যাবে, আর বেলা 3টায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকদের ভ্রমণের জন্য 60টি জাহাজ প্রস্তুত করা হয়েছে। ডিসেম্বর থেকে ইনশাল্লাহ আশাবাদী, আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। এদিকে দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। 2000 মাত্র সীমিত, এই জন্য অনেকে চালু করে নেয়। আর পরিবেশ অধিদপ্তর বলছে পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হবে। আমাদের মন্ত্রণালয় থেকে যেসব ডিরেকশন দেওয়া হবে সেই অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করব। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের ছেলের বিরুদ্ধে। স্থানীয়রা জানায় গত 22 নভেম্বর শহরের পভাটিতে মুরাদ হোসেনের বাবা আফজাল হোসেন মারা যান। এরপর কুলখানি না করায় মুরাদের সঙ্গে চাচাতো ভাই আলম মণ্ডলের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুরে চাচাতো ভাইয়ের ছেলে সৌরভ সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মুরাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে তাকে। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। কথা কাটাকাটির পরিপ্রেক্ষিতে আজকে আলমের ছেলে সৌরভ বাইরের থেকে লোকজন নিয়ে এসে দোকানের ভিতরে চাকু দিয়ে মেরেছে, তারপর হকিস্টিক দিয়ে মেরেছে। হকিস্টিক দিয়ে মাইরে রামদা দিয়ে কুপি আমার ভাই রয় সিটি মরে মাইরে বেলাই আছে। খুলনার আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন করেছে পুলিশ। দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ। এ সময় তিনি জানান, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শামীম আহমেদ 1 লাখ টাকায় ভাড়াটে খুনিদের সঙ্গে চুক্তি করে। সে অনুযায়ী গত 16 নভেম্বর রাতে শামীমের ফুফাতো ভাই সেফর আহমেদের 2 শিশু সন্তান ও শাশুড়িকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে 6 থেকে 7 জনের একদল সন্ত্রাসী পালিয়ে যায়। এ ঘটনায় মামলার পর গ্রেফতার করা হয় 2 জনকে। সবশেষ 26 নভেম্বর রাতে দেশত্যাগের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শামীমকেও গ্রেফতার করা হয়। গত 16 নভেম্বর 2025 তারিখে লবণচড়া থানা এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে একই পরিবারের 3 জন হত্যাকাণ্ডের শিকার হন। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতা শেখ শামীম আহমেদ
বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। ঘটনার পারস্পরিক যোগসাজশে ইতিপূর্বে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তরিকুল ইসলাম তারেক এবং তফসির আহমেদকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুরে বাস চাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙা সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কলেজ ছাত্রী শাহিদা রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় ইমাদ পরিবহন নামের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুরের টঙ্গীতে হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবরে আতঙ্কিত হয়ে একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে টঙ্গীর শহীদ হাসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেলে মিলগেট এলাকার হামিম গ্রুপের CCL 3 কারখানায় এ ঘটনা ঘটে। এরপর কারখানাটি ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। শ্রমিকরা জানায়, কয়েকদিন আগে কারখানাটির একজন শ্রমিক কর্মস্থলে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আজও কর্মস্থলে আরেক শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবরে কারখানার শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুরের পর হঠাৎ একে এক অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। চিকিৎসকরা জানান, শ্রমিকরা সাধারণ উদ্বেগ ব্যাধি বা আতঙ্কগ্রস্ত হয়ে অসুস্থ হয়েছেন। প্রাথমিক চিকিৎসা পেলেই তারা সুস্থ হয়ে উঠবেন। বাংলা সময় আরও থাকছে। চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন, খুশি ব্রাহ্মণবাড়িয়ার কৃষক। সরকার সরাসরি ও অ্যাপের মাধ্যমে ধান চাল সংগ্রহ করায় ন্যায্য মূল্যের আশা। নাটোর ও পাবনায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত 72 জনকে আটক করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী রেঞ্জের DIG মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, টানা 11 ঘন্টার অভিযানে নাটোরের নলডাঙ্গা, সিংড়া এবং পাবনার ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সরবরাহ পার্টির 2 সদস্য সহ 72 জনকে আটক করা হয়। অভিযানে গাঁজা, ইয়াবা সহ উদ্ধার করা হয় 13টি দেশি ও একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ছোড়া, হাসুয়া, চাপাতি সহ আরও অনেক দেশীয় অস্ত্র। খাগড়াছড়িতে সেনাবাহিনীর জালে UPDF-এর প্রসিদ্ধ গ্রুপের এক চাঁদা আদায়কারী। দুপুরে মাটিরাঙ্গা পৌরসভা রসুলপুর রাবারবাগান এলাকায় বিশেষ অভিযান চালায় সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল। এ সময় ওয়াকি টকি, 2টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের রসিদ বই ও নগদ টাকা সহ রিপন ত্রিপুরা নামে একজনকে আটক করা হয়। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়চৌধুরী। সকালে ভোলায় এক সেমিনার শেষে তিনি একথা বলেন। প্রধান শিক্ষকদের আমরা 10ম গ্রেড দিতে পেরেছি এবং তাদের 2য় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে পেরেছি, এটা আমরা সক্ষম হয়েছি। এখন তাদের সহকারী শিক্ষকদের যেন আমরা 11তম গ্রেড দিতে পারি, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবার আমি নিশ্চয়তা সহকারে বলতে পারি, অবশ্যই সব বই পাবেন, কারণ এখনই জেলা পর্যায়ে বেশিরভাগ বই চলে এসেছে। ফলে অবশ্যই জানুয়ারির শুরুতেই সব বই পেয়ে যাবেন। জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি সহ 5 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নেতাকর্মীরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ কর্মচারীদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আগামী 15 ডিসেম্বরের মধ্যে জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি করার পাশাপাশি 1 জানুয়ারি থেকে তা কার্যকর করার দাবি জানান তারা। একটি সেতুর অভাবে চরম ভোগান্তিতে অন্তত 22 লাখ মানুষ। অথচ সেতু হলে কেবল ওই অঞ্চলেরই নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশের জাতীয় অর্থনীতিতেও। বলছি ভোলা বরিশাল সেতুর কথা। বরিশাল ভোলা পেরিয়ে স্থানীয়দের আন্দোলন পৌঁছে গেছে রাজধানীতেও। বরিশাল বিভাগের উত্তর পশ্চিমে অবস্থান দ্বীপ জেলা ভোলার
খনিজ সম্পদ, গ্যাস, কৃষি ও পর্যটনের অপার সম্ভাবনাময় জেলাটি মূল ভূমি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয় সন্ধ্যা হলেই। প্রতিদিনের লাখো মানুষকে নদী পাড়ি দিতে হয় ঝুঁকি নিয়ে। রোগী, শিশু কিংবা বৃদ্ধ, ঝড় হোক বা রোদ, ভোলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এতে যেমন ভোগান্তির শিকার হতে হয়, তেমনি অপচয় হয় সময়ের আর দুর্ঘটনার ঝুঁকি তো থাকেই। কালাবাদর নামে একটা জায়গা আছে, ওখানে জীবন মরণের একটা ব্যাপার আসা যায়। ঢেউতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে। একমাত্র ভোলা বরিশালের এই সেতু, এই যোগাযোগের সেতুতে আমাদেরকে অবহেলিত রেখে আমাদের সকল অবদানকে অস্বীকার করা হচ্ছে। সেতু নির্মাণের দাবিতে বরিশাল, ভোলা, রাজধানী ঢাকাতে গত প্রায় 1 মাস ধরে ধারাবাহিক আন্দোলন চলছে। দাবি আদায়ে নদী সাঁতরে পার হতে দেখা যায় যুবকদের। গন্তব্য ঢাকা লং মার্চ। আর সড়ক অবরোধ, মিছিল, স্লোগান তো আছেই। দাবি মেনে না নিলে হুঁশিয়ারি দেয়া হয় লাগাতার কর্মসূচির। রোগী যদি আমাদের অসুস্থ হয়, আমাদের সেই নদী পার হয়ে আমাদের এখানে আসা লাগে। জাতীয় ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্নভাবে বসবাস করছি। প্রাকৃতিক সম্পদের বিনিময়ে হলেও আমাদেরকে একটি মাত্র সেতু দিন। বরিশালের সড়ক ও জনপথ বিভাগ কাজটি সেতু বিভাগের দায়িত্ব জানিয়ে এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই হয়েছে বলে উল্লেখ করেন। তবে কবে নাগাদ সেতুর কাজ শুরু হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জাতীয় ক্ষেত্রে এর গুরুত্ব কতটুকু, এটা নীতি নির্ধারণী পর্যায়ে ওনারাই ভালো বলতে পারবে। এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, পরবর্তীতে আর প্রক্রিয়াকরণ হয়নি। গত 5 বছরে ভোলা বরিশাল নৌপথে ছোট বড় একাধিক দুর্ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে, এতে খুশি কৃষকরা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। আর খাদ্য বিভাগ বলছে, সরকার সরাসরি ও অ্যাপের মাধ্যমে ধান ও চাল সংগ্রহ করায় ন্যায্য মূল্য পাবেন চাষিরা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। মাঠ জুড়ে সোনালী আবায় দুলছে ধানের শীষ, কৃষকের মনে দিচ্ছে আনন্দের দোলা। ব্রাহ্মণবাড়িয়া ধানের বাম্পার ফলন হয়েছে, ধান কাটায় ব্যস্ত কৃষক। আমন ধান কাটা শুরুতে দেশের পূর্বাঞ্চলের বৃহৎ ধান চালের হাট আশুগঞ্জ মোকামে আসতে শুরু করেছে নতুন ধান। এর মধ্যে দেবদাস, বিনা 17 ও বৃধান 49 বাজারে প্রতিমন বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা দরে। বেশি খরচ হয়ে গেছে, এই খরচ অনুপাতে আমাদের ন্যায্য মূল্যটা বাজারে গিয়ে আমরা পাই না। 2000 টাকা বস্তা সার কিনলাম, 900 টাকা 950 টাকা দাম ধানের। আবহাওয়া অনুকূল থাকায় চলতি মৌসুমে 60,184 হেক্টর জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বলে জানায় কৃষি বিভাগ। অবশ্যই বিগত বছরের তুলনায় এবার কৃষকরা লাভবান হবে। ধানের দামও বিগত বছরের তুলনায় এবার ধান চালের দাম এবার কৃষকরা বেশি পাবে। খাদ্য বিভাগ বলছে, সরকার সরাসরি এবং অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে 34 টাকা কেজি দরে ধান, 49 টাকা কেজি দরে আতপ চাল এবং 50 টাকা কেজি দরে মিল থেকে সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। 30,710 মেট্রিক টন চাল কিনবো 50 টাকা দরে। কৃষকদের থেকে অ্যাপের মাধ্যমে কেনা হবে এবং যারা অ্যাপে নিবন্ধন করতে পারবে না তাদের থেকে সরাসরিও কেনা হবে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় 2,88,883 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে 1,92,588 মেট্রিক টন চাল উৎপাদন করা সম্ভব হবে। আর অঞ্চলের কৃষকরা বলছেন, ধানের ন্যায্য মূল্য পেলে অনাবাদী জমিগুলোতে ধান চাষের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবেন তারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আজ পঞ্চগড় হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে লাল সবুজের পতাকা ওড়ে এই জনপদে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযুদ্ধ চত্বরের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে 71 বদ্ধভূমিতে মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়া সিসিইউতে সংকটাপন্ন হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল। উন্নতি হলে নেওয়া হবে বিদেশে। হাসপাতালে ভিড় না করার আহ্বান। দেশবাসীর দোয়া চান তারেক রহমান। এবং সন্ধ্যা নেমে এলে বদলে যায় কুমিল্লার 5 উপজেলার সীমান্ত এলাকার দৃশ্য। প্রতিদিনই ঢুকছে মাদকের চালান। নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ানো হয়েছে বলছে প্রশাসন। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ জাফর। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।